দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটি আর্নেস্ট হেমিংওয়ে 1952 সালে রচনা করেন এবং 1953 সালেই এই বইটির জন্য পুলিৎজার পুরস্কার পান এবং 1954 সালে কিন্তু নোবেল পুরস্কারও পান। উপন্যাসটির গল্পটি কিন্তু খুবই সাদামাটা, কিন্তু এই বইটা এত বিখ্যাত হওয়ার পিছনে কি কারণ বলে মনে হয়? তোমার ওপিনিয়নটা কি? এখানে দেখো, তুমি কিন্তু শুরুতেই বললা যে এই বইটা প্রকাশিত হওয়ার 1 বছরের মাথায় কিন্তু উনি পুলিৎজার পুরস্কার পান এবং হচ্ছে যে তারপরে হচ্ছে 54 সালেও কিন্তু নোবেল পুরস্কার পান। এবং অনেকে বলে যে 54 সালে এই বইটার কারণেই কিন্তু উনি মূলত নোবেল পুরস্কার পান। দ্যাট মিন্স এই বইটার মধ্যে অবশ্যই এমন কিছু বিষয় আছে যে কারণেই কিন্তু এই বইটা এত বেশি আলোচিত এবং এই কারণে ওনাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তো আমরা যদি মানে বইটার গল্পটা একটু আমরা এখানে মেনশন করি, তাহলে এই মানে এটার অ্যান্সারটাও কিন্তু চলে আসবে। এই বইটাতে আমরা যেটা দেখি যে এই বইটার হচ্ছে যে প্রধান যে চরিত্র আর কি, সান্তিয়াগো নামে একজন বৃদ্ধ, এই বৃদ্ধ একজন জেলে। সে হচ্ছে প্রতিদিন হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যেত, বাট কখনোই কিন্তু দেখা যায় যে তার মানে সে কখনো মাছ ধরতে পারতো না। সো বেশ অনেক দিন যাবৎ সে চেষ্টা করছিল মাছ ধরার জন্য, কিন্তু কখনোই কিন্তু সফল হতে পারেনি। বেশ অনেক দিন পর্যন্ত সে সফল হতে পারেনি আর কি। তো তার একজন সহকারীও ছিল। তো দেখা যায় যে প্রায় প্রতিদিন সে মাছ ধরতে বের হতো, কিন্তু সন্ধ্যার সময় ফিরে আসতো, কোনো মাছই উঠতো না। এমন করে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন প্রায় 40 দিন মতো সময় যায়, কিন্তু মাছ কিন্তু ওঠে না। তো 40 দিন পরে ওই যে সহকারী ছিল, তার ওই সহকারীটিকে তার বাবা এসে তাকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ হচ্ছে তার মনি মানে এই যে জেলে, সে মাছ ধরতে যেহেতু পারে না, সো তার সাথে থেকে তো আসলে কোনো লাভ নেই। তো চলে যায়। তো তার সহকারী চলে যাওয়ার পরে কিন্তু বৃদ্ধ আরও একা হয়ে পড়ে। এই বিশাল সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরার কিন্তু বিশাল একটা বড় ব্যাপার এবং একাকী তাকে লড়াই করতে হয়। কিন্তু তারপর আমরা দেখি যে তার মধ্যে একটা হার না মানা মানসিকতা ছিল। সে তার সহকারী চলে যাওয়ার পরেও কিন্তু সে দমে যায়নি। আমরা দেখি যে গল্প এগোতে থাকে এবং সে কিন্তু প্রতিদিন একই নিয়মে বের হয় এবং মাছ ধরার জন্য, বাট দেখা যায় দিন শেষে সে কিন্তু ফেরত আসে। এবং এরকম করে দেখা যায় যে সমুদ্রে অনেক সময় ঝড় হয়, অনেক রকম প্রতিকূল পরিবেশে সে কিন্তু টিকে থাকার জন্য সংগ্রাম করে। সো এভাবে প্রায় 84 দিন চেষ্টা করার পরেও কিন্তু তার ভাগ্যে একটা মাছও কিন্তু ধরা দেয়নি। সো 85তম দিনে আমরা এসে দেখি যে এই যে সান্তিয়াগো, সে 85তম দিনে এসে সে তার বড়শিতে সে একটা মাছ ধরতে সক্ষম হয়। মানে সে খেয়াল করে যে একটা মাছ তার মানে ধরা পড়ে তার বড়শিতে। সো যখন সে মাছটা ধরার ট্রাই করে, বড়শিটা টান দেয়, তখন তার কাছে অনেক ভারী মনে হয়। সে বুঝতে পারে যে এটা ছোটোখাটো কোনো মাছ না, বিশাল বড় একটা মাছ, প্রায় 18 ফুট লম্বার মতো, যেমনটা আমরা গল্পের মধ্যে দেখতে পাই। সো এত বড় একটা মাছ তার মতো একজন বৃদ্ধের পক্ষে আসলে টেনে তোলাটাও পসিবল হচ্ছিল না। সে অনেক কসরত করে। তো এটা নিয়ে আমরা দেখি যে বইয়ে একটা বিশাল মানে অনেক পৃষ্ঠাই শুধু এটাই আলোচনা, যে কীভাবে সে মাছটা আসলে মানে ধরছে এবং মাছটার সাথে কীভাবে প্রাণপণ যুদ্ধ করছে। সে মাছটাকে উঠাতে নেয়, কিন্তু মাছটা তাকে একদিকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যায়। সেও মাছের সাথে কিন্তু আমরা দেখতে পাই যে এক দিকে ছোটে। মানে সে তার লক্ষ্যটা ছিল মাছ একটা পর্যায়ে মাছ টানাটানি করতে করতে মাছটা একটা পর্যায়ে কাবু হয়ে যাবে, তখন সে মাছটাকে টেনে তুলবে। সো এমন করে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মাছ মানে মাছ সে তখনও কিন্তু উঠাতে পারে না। তখন কিন্তু এই বৃদ্ধ সান্তিয়াগো একটা উক্তিও করে যে আমি দেখবো যে কিভাবে আমি মানে তুমি কতটা দূর যেতে পারো, আমি তোমাকে ধরেই ছাড়বো। সো তার মধ্যে এই যে একটা অদম্য মানসিকতা, এটা কিন্তু একটা মানে এটা কিন্তু মানব জীবনের একটা বড় ফিলসফি। সো তারপরে আমরা দেখতে পাই, দেখো সে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে প্রাণপণ যুদ্ধ করে মানে ক্ষতবিক্ষত মাছটা কিন্তু একটা পর্যায়ে কাবু হয়ে যায় এবং সে কিন্তু সেটাকে নিজের দিকে টানতে শুরু করে। সো ইন দ্য মিন টাইম দেখা যায় যে এই যে মাছ যখন এতবার বারংবার বিভিন্ন দিকে যখন ছোটাছুটি করে এবং বড়শিতে যখন বারংবার হচ্ছে এভাবে টানাটানি হয়, তখন মাছ কিন্তু হচ্ছে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং মাছ থেকে কিন্তু রক্ত নির্গত হয়। সো এই যে রক্তের গন্ধে ওই সমুদ্রে দেখা যায় যে হাঙর চলে আসে। তো প্রায় কয়েকটা হাঙর চলে আসে। তো সান্তিয়াগো কিন্তু একটা পর্যায়ে হাঙরের সাথেও লড়াই করে মাছটাকে সেভ করার জন্য। সো তারপরে দেখা যায় যে একটা হাঙরকে সে মেরেও ফেলে, কিন্তু বাকি হাঙরকে সে আর মারতে পারে না। সো আমরা দেখি যে হাঙর যেটা করে যে ওই মাছের একটা বড় অংশ খেয়ে ফেলে। সো এইভাবে টানাটানি করতে করতে হাঙরের সাথে যুদ্ধ করতে করতে একদম লাস্ট পর্যায়ে এসে আমরা দেখতে পাই যে সান্তিয়াগো সেই মাছটাকে উঠাতে সক্ষম হয়। কিন্তু সে যখন মাছটাকে উঠায় তার নৌকায়, তখন দেখা যায় যে সেটা আসলে কঙ্কাল ছাড়া আর কিছুই না, মাছের সব অংশ কিন্তু হাঙর খেয়ে ফেলে।
তো এইটাই কিন্তু মূলত গল্পের ইয়ে। তারপরে আমরা দেখি যে এরপরে দেখা যায় যে বাকি লোকেরা মানে যখন দেখতে পায় যে শান্তিকে ওটা মাছ ধরেছে, তখন সবাই দেখে যে এটা একটা কঙ্কাল। তখন লোকরা বলা বলি করে যে এটা কি আসলেই মাছ নাকি কোনো প্রাণী ছিল। এভাবে আমরা দেখি যে গল্পের এন্ডিং হয়। তো তুমি যদি একটা নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখো যে খুবই সাদামাটা একটা গল্প, চরিত্ররও খুব বেশি আনাগোনা এখানে নেই, খুব বেশি গল্পেরও ঘন ঘটা এখানে নেই, কিন্তু এইখান থেকে মানব জীবনে একটা বড় ফিলসফি বোঝানো হয়েছে যে আসলে আমরা যে কোনো কিছু পেতে চাইলে আমাদেরকে অনেক বেশি সংগ্রাম করতে হয়, অনেক সংগ্রাম করার পরেও কিন্তু হচ্ছে আলটিমেটলি আমরা ওই জিনিসটা অ্যাচিভ করতে পারি। এবং এখানেও কথা থাকে, অ্যাচিভ করতে পারার পরেও কিন্তু আমরা ওই জিনিসটা সবসময় আমরা নিয়ে যেতে পারি না নিজের জীবনের সাথে। কিন্তু এই যে আমরা যে সংগ্রাম করি, এই সংগ্রাম করার কারণেই কিন্তু আসলে মানুষ মানুষ হিসেবে বিবেচিত, অন্য প্রাণীদের সাথে কিন্তু আমাদের এটাই পার্থক্য। সো এই বইটা কিন্তু আসলে একটা ডিপ ফিলসফিক্যাল একটা বই, এবং এখানে বুড়ো সান্তিয়াগো, সমুদ্র সবে কিন্তু আসলে একটা প্রতীকী চরিত্র। সো এই প্রতীকী চরিত্রের মাধ্যমে আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু একটা মানব জীবনের বিশাল বড় ফিলসফি আসলে বুঝিয়ে দিয়েছেন। আর তো আমি আসলে আমার কিন্তু এই যে সামারি বলার মাধ্যমে কিন্তু অ্যান্সারটা কিন্তু অনেকটা চলে এসেছে। সো এই বইটার লেখক কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে, যে কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছিলেন। সো আসলে উনি আসলে যে গল্পটা লিখেছেন সেই গল্পের মাধ্যমে কিন্তু উনি যে দিকগুলো বুঝাতে চেষ্টা করেছেন সেটা কিন্তু আসলেই তুমি অনেক কিছুর সাথে রিলেট করতে পারো। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের লাইফে অল্পতেই হার মেনে যাই, তো এই বৃদ্ধকে দেখে কিন্তু আসলে মানে দেখি যে এই 84 মানে এতদিন চেষ্টা করার পরেও তার কাছ থেকে তার সহকারী চলে যায়, তারপরে সমুদ্র তাকে বিভিন্নভাবে হচ্ছে ভয় দেখায়, ঝড় চলে আসে। সো তারপরে দিন শেষে আমরা এটাও দেখি যে সে হাঙরের সাথেও পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে, হাঙর একটাকে সে মেরেও ফেলেছে, তারপরও সে হার মানেনি, তারপরও সে কিন্তু ওই মাছটাকে ধরতে পেরেছে। যদিও দিন শেষে দেখা যায় মাছের কঙ্কাল, তারপর কিন্তু বৃদ্ধের মুখে একটা অস্ফুট একটা হাসি ছিল যে না, আলটিমেটলি আমি কিন্তু ধরতে পেরেছি। তো এইখানে কিন্তু কয়েক রকম ফিলোসফি হতে পারে। আমি কিন্তু এই বইয়ের আরো কয়েকটা রিভিউ দেখেছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম ছিল, অনেক বড় বড় ক্রিটিক তারা এটা বলেছেন যে এইখানে কিন্তু এইটার একটা ব্যাখ্যা যে মানব জীবনে আমরা অনেক কিছুর পিছনে ছুটি, কিন্তু দিন শেষে আমাদের কর্মটাই থেকে যায়, আমরা কিন্তু আর কোনো কিছু নিয়ে যেতে পারি না আমাদের সাথে। সো অনেকভাবেই কিন্তু বইটাকে ব্যাখ্যা করা যায়। সো একটা লেখকের তখনই সার্থকতা যে আমি একটা গল্প যখন লিখি, এইটার যখন এত ব্যাখ্যা হয়, এত দিক কিন্তু উঠে আসে, তখন কিন্তু আসলে এই বইটা বিখ্যাত না হয়ে পারে না। মানে হচ্ছে একটা গল্পকে যখন অনেক মানুষ অনেকভাবে ব্যাখ্যা করে, তার মানে হচ্ছে গল্পের অবশ্যই কিছু একটা আছে, কিছু একটা আছে, মানে না হলে এত মানুষ কিন্তু এত কিছু নিয়ে কিন্তু ব্যাখ্যাও করতো না বা আলোচনাও করতো। আবার হয় এই বইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে যে যেভাবে পড়েছে তার চিন্তা চেতনা কিংবা তার তার মতো করে যখন আইডিওলজি অনুযায়ী যখন ব্যাখ্যা করেছে, দেখা গিয়েছে যে প্রত্যেকের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ একই বই, একই কনসেপ্ট এবং একই কন্টেন্ট এবং হচ্ছে স্টোরিটাও সেম, কিন্তু হচ্ছে যার হাতে উঠেছে তার মতো করে এটার ব্যাখ্যাটা চলে এসেছে। আমার মনে হয় এই জায়গাটায়, এই যে তুমি যেটা বলেছো যে লেখকের সার্থকতা, এটাই আমার মনে হয় এই কারণেই হয় এই বইটা এত দ্রুত সফলতা মানে সফল হয়েছে। এবং তুমি দেখো এটা কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের মতো মানুষ লিখেছে। সো যেহেতু আর্নেস্ট হেমিংওয়ের মতো একজন মানুষ লিখেছে, অবশ্যই তো এটা এমন মানে এত সহজ না, বা এইটা হচ্ছে একদম সাদামাটা কোনো গল্প না। অর্থাৎ এটার মধ্যে ডিপ কিছু আছে বিধায়ী হচ্ছে উনি একটা চরিত্রই দাঁড় করিয়েছে। হ্যাঁ, সেটাই অনেকে এটাই বলতে চাই যে জাস্ট এই যে তুমি যে অনেকগুলো ক্রিটিক বললা, এর পাশাপাশি কিন্তু এটাও তুমি দেখতে পাবে যে অনেকে বলবে যে এটার মধ্যে তো তেমন কিছু নেই, জাস্ট একটা স্টোরি, যে এইভাবে সে হচ্ছে দিনভর পরিশ্রম করে এবং হচ্ছে সে সফল হয় না, কিংবা হচ্ছে সে সারা দিন ভর পরিশ্রম করে একটা মাছ উঠাতে পারে না, এভাবে করে তার 84-85 দিন চলে যায়। এইভাবেই এইটাই জাস্ট একটা স্টোরি। অর্থাৎ এইভাবে করেই কিন্তু তারা এই জিনিসটাকে, এই বইটাকে খুবই সাদামাটা কিংবা এই টাইপের কিছু একটা বলার চেষ্টা করেছেন। কিন্তু এই যে তুমি যে বললা ডিপ ফিলোসফি, এই ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্থাৎ মানুষের জীবনে কিংবা হচ্ছে মানুষের পরতে পরতে এক ধরনের হার্ডওয়ার্ক আর এক ধরনের ফাইট, এইটা কিন্তু দুনিয়াতে যারাই আসে তারাই কিন্তু এই একদম দেখো জীবনের শুরুটাই কিন্তু হয় ফাইট করে, এরপরে হচ্ছে দুনিয়াতে যখন আসে এরপরে এই শিশুও কিন্তু ফাইট করতে থাকে। অর্থাৎ এক ধরনের জীবন যুদ্ধের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে যাই। তো এই জীবন যুদ্ধ করতে 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 করতেই কিন্তু একটা পর্যায়ে এই যে জীবনের অবসান সেটা ঘটে। অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে সে কোনো না কোনোভাবে জীবন যুদ্ধে জড়িত না।
অর্থাৎ প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে জীবনযুদ্ধে জড়িত। আমরা গল্পের মধ্যে দেখতে পেয়েছি যে তার তখন বয়স ছিল প্রায় 85 বছর, এবং হচ্ছে সেও কিন্তু 84 দিন একদম মাছ ছাড়া কাটিয়েছে, এবং 85তম দিনে গিয়ে কিন্তু সে মাছ মানে তার যে বড়শি, সেই বড়শিতে কিন্তু মাছ পেয়েছে, এবং হচ্ছে এই মাছটার জন্য কিন্তু তার কয়েকদিন পরিশ্রম করতে হয়েছে। তারপরও কিন্তু ফলাফল সে বলা যায় যে সে এক ধরনের সার্থক, কারণ হচ্ছে সে যে যুদ্ধটা করেছে সেই যুদ্ধে কিন্তু সে টিকে গিয়েছে। অর্থাৎ তার সার্থকতা এইখানেই, অর্থাৎ সে যে যুদ্ধটায় নেমেছে সেই যুদ্ধে কিন্তু সে হারেনি, সে জিতেছে। আমি আরেকটু এখানে অ্যাড করি তোমার সাথে, সেটা হচ্ছে আমরা যদি সান্তিয়াগোর ব্যাকএন্ডের স্টোরিটা যদি আমরা জানি, যে এই সান্তিয়াগো কিন্তু একসময় কচ্ছপের ট্রলারে কাজ করতো, অর্থাৎ কচ্ছপ ধরার ট্রলারে কাজ করতো। তো তখন সে কিন্তু কচ্ছপের সাদা ডিম খেত। কেন খেত? সে হচ্ছে সাদা ডিম খেত তার গলায় যেন জোর আসে, এবং সে কিন্তু হাঙরের তেল খেত প্রতিদিন। সো এটাও হচ্ছে খেত এই জন্য, তারা যেন সমুদ্রে সে যেহেতু কাজ করে যেন তার ঠান্ডা বা সর্দি যেন না আসে, অর্থাৎ সে নিজেকে তৈরি করে রাখতো প্রতি সময়। সো কেন তৈরি করে রাখতো? কারণ সে জানে যে তাকে একটা সময় কিন্তু তাকে মানে সমুদ্রে কিন্তু আসলে যারাই এই যে জেলেরা, তাদের কিন্তু অনেক সংগ্রাম করে টিকে থাকতে হয়। সো সে সমুদ্রের জন্য নিজেকে সবসময় প্রস্তুত করে রাখতো। প্রস্তুত করে রাখার পরেও সে কিন্তু এত চেষ্টা করেও কিন্তু মানে 84তম দিন পর্যন্ত সে সফল হয়নি। 85তম দিনে এসে সে সফল হয়েছে, কিন্তু সফল হওয়ার পরেও যখন সে মাছটা এত কষ্ট করে ধরতে পেরেছে, তখন দেখা গেল যে দিন শেষে সে কিন্তু তার ঘরে কিছুই নিয়ে যেতে পারেনি, একটা কঙ্কাল ছাড়া। সো তুমি যে কথাটা বলতেছিলা ওইটারই রিলেট করে আমি বলছি যে আসলে ওই যে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবসময় কিন্তু সংগ্রাম করতে থাকি, এবং সংগ্রামের এন্ডিংয়ে এসেও যে আমরা যে মাঝে মাঝে আমরা দাবি করি যে আসলে আমরা হয়তো বা কোনো একটা কিছু করে ফেলেছি, এটা আমাদের সফলতা, কিন্তু দেখা যায় দিন শেষে মানুষ আসলে কিছুই নিয়ে যেতে পারে না, তার সব কিছু কিন্তু রেখে যেতে হয়। মানে তাকে কিন্তু চলে যেতে হয় এবং দিন শেষে সব কিছুই রেখে যেতে হয়। সো মানে আমার কাছে কেন জানি মনে হয় যে আর্নেস্ট হামিংওয়ে মানে অনেক কিছু কিন্তু চিন্তা করে এই চরিত্রটা দাঁড় করিয়েছে, এবং এখানে অনেক ফিলোসফি আছে। তুমি মানে ফিলোসফির শেষ নাই, তুমি ওইটাও বলতে পারো। আবার আমরা কিন্তু মানে লাস্টের এন্ডিংটাও আমি মানে বইটা পড়ার সময় এটা চিন্তা করি যে সে এত কষ্ট করে ধরলো, ধরার পরে সে যে নিয়ে যেতে পারলো না, এটা মনে হয় ওই বার্তাটাই দিয়েছে যে আসলে আমরা অনেক কিছু করি, অনেক কিছু করার পরেও আমরা আমাদের সাথে কিছুই নিয়ে যেতে পারি না, দিন শেষে আমাদের কর্মটাই থেকে যায়। দ্যাটস দ্য পয়েন্ট, এবং এই জন্যই আমার মনে হয় এই বইটা বিখ্যাত অনেকগুলা কারণে। তোমার কথার সাথে আমি রিলেট করে যদি এই বই থেকে একটা উক্তি আমি পড়ি, এখানে আর্নেস্ট হেমিংওয়ে বলেছে, এভরিথিং অ্যাবাউট হিম ওয়াজ ওল্ড এক্সেপ্ট হিজ আইস অ্যান্ড দে ওয়ার দ্য সেম কালার অ্যাজ দ্য সি অ্যান্ড ওয়ার চিয়ারফুল অ্যান্ড আনডিফিটেড। অর্থাৎ এইখানে ওই লোকটার চোখের কথাটাই শুধু নিয়ে এসেছেন এখানে, যে তার চোখটা হচ্ছে, তার চোখের যে কালার, সেই চোখের কালারটা হচ্ছে অনেকটা সমুদ্রের মতো, এবং খুব উৎফুল্ল থাকে। অর্থাৎ সমুদ্র যেরকম সব সময় ঢেউয়ের মধ্যে থাকে, সমুদ্র কিন্তু জিরায় না, অর্থাৎ থামে না। সমুদ্র সবসময় স্থবির, কখনো কিন্তু স্থবির হয়ে যায় না। সমুদ্র সবসময় বহমান, চলমান, এবং হচ্ছে এই মানে বড় বড় ঢেউ সে কিন্তু থাকে। অর্থাৎ এই যে চিয়ারফুল, সমুদ্রের মধ্যে এই যে এক ধরনের উচ্ছ্বাস এবং উল্লাস, সেটা কিন্তু তার চোখের মধ্যেও হচ্ছে পাওয়া যায়। অর্থাৎ তার সব কিছু বুড়া হয়ে গেছে, অর্থাৎ তার যে 85 ইয়ার্স, তো এতে কিন্তু সে বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু তার চোখের মধ্যে কিন্তু সমুদ্রের যে উচ্ছ্বাস এবং সমুদ্রের যে উল্লাস সেটা দেখতে পাওয়া যায়। আর হচ্ছে তার চোখের কালারটাও বলেছে সমুদ্রের মতো, অর্থাৎ সমুদ্রের যে কালার, সমুদ্রে থাকতে থাকতে তার চোখের কালারটাও সমুদ্রের সাথে মিশে গিয়েছে। এবং এরপরে বলেছে যে এইটা হচ্ছে আনডিফিটেড। সমুদ্র যেরকম, সমুদ্রের সাথে যদি কেউ নড়তে যায় বা লড়তে যায়, তার জন্য যেরকম সমুদ্রের সাথে টিকে থাকা কিংবা সমুদ্রের সাথে পেরে ওঠা যেরকম কঠিন, তো তার চোখ, এই চোখটাকেও কিন্তু ওইভাবে বলেছে যে সেটাও হচ্ছে আনডিফিটেড। তো এইটা কিন্তু একদম শুরুতে এই কথাটা বলেছে, এবং পুরো বইটার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পাই। অর্থাৎ সে বৃদ্ধ, কিন্তু হচ্ছে তার যে প্রতিটা কার্যকলাপ, তার যে অদম্য ইচ্ছা, তার যে কর্মকাণ্ড, তাতে মনে হয় না যে তার 85 বছর বয়স। আরেকটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে যে তার যে সহকারী ছিল, এই সহকারীকেও সে কিন্তু পরতে পরতে বিভিন্ন ধরনের লেসন দিত, বিভিন্ন ধরনের শিক্ষা দিত, এবং এই ছেলে কিন্তু তার সাথে, অর্থাৎ তার যে সহকারী, তার সাথে থাকার জন্য কিন্তু মাঝে মাঝেই বলতো যে আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু যেহেতু তার বাবা এসে নিয়ে গিয়েছিল, সেই সহকারী একটা পর্যায়ে বলেছিল যে আমার বাবা যদি না নিত তাহলে আমি তোমার সাথেই থাকতাম, কিন্তু আমার বাবাকেও তো সম্মান করতে হয়। কিন্তু এই যে তার সহকারী, এই সহকারীকে কিন্তু শিক্ষাটা দিয়েছিল এই জেলে,
অর্থাৎ এই সান্তিয়াগোই কিন্তু একে শিক্ষা দিয়েছিল। এবং এই বইয়ের মধ্যেও আমরা যেটা পাই, এই উপন্যাসের মধ্যে পরতে পরতে বিভিন্ন সময় কিন্তু এই সান্তিয়াগোকে বিভিন্ন ধরনের লেসন দিত, অর্থাৎ জীবন যুদ্ধে কিভাবে তুমি টিকে থাকবা, জীবন যুদ্ধে তোমার কি করা উচিত, তোমার করণীয়টা কি, এইগুলো কিন্তু তাকে হচ্ছে শিখাতো। একটা পর্যায়ে এই কথাটা বলেছিল যে আই ট্রাই নট টু বড়ো, ফার্স্ট ইউ বড়ো দেন ইউ বেক। অর্থাৎ ওই যে সান্তিয়াগো সে ওই যে তার সহকারী বলেছিল যে আসলে আমি কখনো ধার করতে চাই না, এবং হচ্ছে তুমি যদি ধার করা শুরু করো তাহলে 2 দিন পরে বা একটা পর্যায়ে এমন হবে যে তুমি ভিক্ষাও করা শুরু করে দিতে পারো। অর্থাৎ এই যে ধার দেনা, এইটা যদি তুমি আজকে শুরু করে দাও, মানুষের কাছে হাত পাততে তোমার সময় লাগবে না। তুমি হয়তো 2 দিন পরে, 4 দিন পরে বা একটা সময় পরে কিন্তু মানুষের কাছে হাত পাতাও শুরু করে দিতে পারো। এই কারণে অর্থাৎ নিজেরটা নিজের করা, অর্থাৎ বা এরকম হওয়া যে নিজের যা আছে উপার্জিত যে সম্পদ সেটা নিয়েই লাইফ লিড করা, তাহলে হয়তো দেখা যাবে যে তোমার যে ক্যাপাবিলিটি ওই অনুযায়ী যখন তুমি চলবা, বা তোমার যে আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী যখন তুমি চলবা, তখন হয়তো দেখা যাবে যে তুমি অন্যদের থেকে ভালো আছো। এবং হচ্ছে তো ওই যে হাত পাতার যে স্বভাব সেটা তোমার মধ্যে আর থাকবে না। আর যখন তোমার মধ্যে এই জিনিসটা না আসবে, তখন তোমার জীবন এবং তোমার যে সুখ বা তোমার যে হ্যাপিনেস সেটা হচ্ছে অন্যদের থেকে বেটার হবে। অর্থাৎ এই যে হ্যাপিনেসের যে একটা লুপ্ত লেসন, যেটা হচ্ছে প্রকাশ্যে বোঝা যায় না, কিন্তু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো দেখবা যে আসলে এইখানে সে কি বোঝাতে চেয়েছে। এখানে আসলে ওই হ্যাপিনেসটাই বোঝাতে চেয়েছে, আমরা কখন হ্যাপি হব। অর্থাৎ আমাদের মানসিকতা যদি এরকম হয়, আমার যা আছে সেইটা যদি আমাকে পুরোপুরি তৃপ্ত করতে না পারে, তাহলে তো আর আসলে আলটিমেটলি আমি হ্যাপি না। তো আমার হ্যাপিটা তখনই যখন আমার যা আছে সেটা নিয়ে যখন আমি পুরোপুরি তৃপ্ত হব। তো এই একটা কথায় কিন্তু ওই জিনিসটাই বোঝানো হয়েছে যে তোমার যেটা আছে ওইটা নিয়ে তুমি তৃপ্ত হও, তোমার অন্যের দ্বারস্থ হওয়া বা অন্যের কি আছে না আছে সেটার দিকে তোমার তাকানো উচিত না। আর যখন তুমি তাকাবা না, তখন তোমার জন্য তোমার যে যা আছে সেটা নিয়ে থাকা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এই বইটার মধ্যে এরকম কিন্তু আরো উক্তি কিন্তু আছে, এবং আমরা দেখি কখনো সান্তিয়াগো এমন কিছু উক্তি করে সমুদ্রে মাছ ধরাকালীন, মাছ ধরার আগে যখন সে মাছ খুঁজে পায় না, তখন আমরা তার মুখ থেকে এমন অনেক অসংখ্য উক্তি পাই যেগুলো দিয়ে আসলেই কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে জীবনের অনেক দিক বুঝিয়েছেন। এবং এখানে কিন্তু তুমি আরেকটা জিনিস, তুমি হয়তো বা আমার সাথে একমত হবা যে এইখানে এই বইটা নিয়ে কিন্তু আরেকটা বিতর্ক আছে, সেটা হচ্ছে যে এই বইয়ের প্রধান চরিত্র কে। কেউ কেউ কিন্তু বলেন যে এই বইয়ের প্রধান চরিত্র সমুদ্র, আবার হচ্ছে কারো মতে প্রধান চরিত্র সান্তিয়াগো। সো এইখানে আমার কাছে মনে হয় যে সান্তিয়াগো হচ্ছে সমুদ্রে হচ্ছে প্রাণপণ যুদ্ধ করে একটা মাছ ধরার জন্য, কিন্তু দিন শেষে সফল হয় না। আর যেহেতু মানে আমরা যখন গল্পের বই পড়ি বা যে কোনো আমরা যখন কোনো বই পড়ি, বইয়ের মধ্যে মানুষ, আমরা যেহেতু মানুষ, আমরা মানুষকেই সাধারণত চরিত্র হিসেবে চিন্তা করি। সো মানুষের বাহিরে অন্য কিছুকে কিন্তু আমরা চরিত্র ভাবতে পারি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে মানে মানুষই চরিত্র হওয়া উচিত, এটাই কিন্তু একাংশ মনে করেন। বাট আরও অনেকে যেটা বলেছেন যে আসলে সমুদ্রের সাথে লড়াই করার জন্যই সান্তিয়াগোর এই সংগ্রাম। এবং সে কিন্তু, আমি যেমনটা কিছুক্ষণ আগেও বললাম যে আসলে সান্তিয়াগো নিজেকে সমুদ্রের জন্য প্রস্তুত করার জন্যই কিন্তু একটা সময় অনেক চেষ্টা করেছে। তারপরে সে যখন সে মাছটা ধরতে যায় তখন কিন্তু সমুদ্রই তাকে, একটা সময় দেখা যায় যে সমুদ্র থেকে হাঙর আসে, তাকে ধরতে দেয় না, মানে কেমন যেন সমুদ্র একটা ক্যারেক্টার, এবং ক্যারেক্টার হওয়ার কারণে সমুদ্র তাকে বারংবার বাধা দিয়েছে। কখনো সমুদ্রে ঝড় আসে, কখনো এটা হয়, কখনো হচ্ছে মাছটা এক একদিকে চলে যায়, কখনো সমুদ্র থেকে সাগর আসে, কখনো সমুদ্র থেকে হাঙর আসে, তাকে মাছ ধরতে দেয় না। সো ওভারঅল, এবং কিন্তু ওইখানে কিন্তু সমুদ্রকে কিন্তু হচ্ছে ওইখানকার মানুষ আবার দয়ালুও ভাবতো। সো ওদের যে কালচার, ওদের কালচারে সো সব কিছু মিলিয়ে সমুদ্র হচ্ছে, মানে সমুদ্রও কিন্তু এই বইয়ের প্রধান চরিত্র হতে পারে, এটাও কিন্তু আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। সো এটা এখনও আসলে এটার বিতর্ক আছে, বাট আমার কাছে মনে হয় যে ইন দ্য মিন টাইম যে আসলে এটার চরিত্র সান্তিয়াগোই। কারণ যেহেতু সান্তিয়াগোর হার না মানার একটা মানে মানসিকতা এখানে মানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। সো এখানে সান্তিয়াগোকে যদি আমরা প্রধান চরিত্র ভাবি তাহলে কিন্তু আমরা আমাদের সাথে রিলেট করতে পারি, কিন্তু যদি সমুদ্রকে প্রধান চরিত্র ভাবো তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, এটা তো অবশ্যই। পাশাপাশি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে
এই গল্পটা এই সান্তিয়াগোর যে গল্প, এই গল্পের মধ্যে দেখো সফলতা ব্যর্থতা সেটা নিয়ে তো আমরা বেশ আলোচনাই করলাম যে আসলে মানুষের জীবনে একটা পর্যায়ে আমরা কি অর্জন করলাম না করলাম সেটা আসলে যখন জীবনের যখন অবসান হয় তখন কর্মটার মাধ্যমে আসলে আমাদের যে উপার্জিত যে কর্মকাণ্ড সেটাই আসলে মানুষের মধ্যে থাকে। কিন্তু এই বইটার মধ্যে কিন্তু বিশাল একটা অংশ জুড়ে ওই মাছের সাথে কিন্তু আমরা যুদ্ধটা দেখতে পাই। আর ঠিক ওই সময় কিন্তু এই যে মানুষের জীবনের যে ডিপ ফিলোসফি সেইগুলো কিন্তু লেখক কিন্তু ওই সান্তিয়াগোর মধ্য দিয়েই কিন্তু প্রকাশ করেন। তো একটা পর্যায়ে হচ্ছে এরকম হয় যে তার মধ্যে এইটাও মনে হয় যে আমি যে এই মাছকে মেরে ফেললাম এটা আমার জন্য পাপ হচ্ছে কিনা, অর্থাৎ সান্তিয়াগো একটা সময় মনে করে এরকম যে এইগুলো কি পাপ ছিল কিনা বা এইগুলো পাপ কিনা। হ্যাঁ, তো তখন দেখা যায় যে সে হচ্ছে এইভাবে এই জিনিসটাকে চিন্তা করে যে মাছ যখন জীবিত থাকে বা মাছ যখন জীবিত থাকে, যেহেতু আমরা জেলে, তো আমাদের কাজই হচ্ছে মাছ ধরা, মাছ মারা এবং মাছ সেল করা। তো মাছ যখন জীবিত থাকে তখনও আমরা এটাকে ভালোবাসি, মাছ যখন মরে যায় তখনও আমরা এটাকে ভালোবাসি। তার মানে হচ্ছে মাছ মারা যদি পাপই হয়, অর্থাৎ তার ভাষ্য মতে যে মাছ মারা যদি পাপ হয় কিংবা মাছ ধরা বা মাছকে হত্যা করা যদি পাপ হয়, তাহলে হচ্ছে আমরা তো আসলে মাছকে ওই অর্থে হত্যা করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে মাছের সাথে আমরা এক ধরনের লড়াই করি, যুদ্ধ করি, এবং এই লড়াই এবং যুদ্ধ করতে গিয়ে আমরা আমাদেরকে বিকশিত করি, অর্থাৎ আমরা হচ্ছে গর্ব করতে যাই, আমরা হচ্ছে এইরকম হতে চাই যে সেটা হচ্ছে যে আমরা জেলে এবং হচ্ছে আমরা প্রাইড হতে চাই, এবং এই প্রাইড হতে গিয়েই দেখা যায় যে আমাদেরকে মাছকে হত্যা করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ওই যে যুদ্ধক্ষেত্রে যেরকম হয় না যে দুইজন যদি লড়াই করে তো একজন যদি বেঁচে থাকতে হয় তাহলে অপরজনকে কিন্তু মারতেই হবে। তো দেখা যায় যে আসলে অন্যকে পরাজিত করা ছাড়া কিন্তু আসলে জয়ী হওয়া কোনোভাবেই সম্ভব না। তো এইখানেও আমরা ওই সিনারিওটাই দেখতে পাই যে মাছের সাথে যে এক ধরনের যুদ্ধ, এবং হচ্ছে একটা পর্যায়ে সে কিন্তু যখন পেতে পেতেও যখন আর পায়নি তখনও কিন্তু তার মুখে হাসি ছিল, এবং সে হচ্ছে নিজেকে গর্ব অনুভব করেছে এই ভেবে যে আমি তো আসলে জয়ী হয়েছি। তো এই ছিল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটির রিভিউ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।